অবৈধ ইউনূস সরকার ক্ষমতা ছাড়ার পর থেকে ইউনূস গংয়ের বিরুদ্ধে দুর্নীতির পাহাড় সমান অভিযোগ দুর্নীতি দমন কমিশনে জমা পড়ছে। সেই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে অথবা দুর্নীতি দমন কমিশনের প্রধানকে নিয়ে পার্টি করছে ডক্টর ইউনূস গং। একথাও চাউর হয়ে যাচ্ছে যে 2024 সালের জুলাই সন্ত্রাস ছিল ইউনূসের মেটিকুলাস ডিজাইনে দেশি বিদেশি অস্ত্র এবং অর্থে পরিচালিত একটি সন্ত্রাসী তৎপরতা, যার মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করে বাংলাদেশ দখল করাই ছিল মুখ্য উদ্দেশ্য। এবং সেই জন্য পাকিস্তান থেকে, বিশেষ করে পাকিস্তানি সেনা গোয়েন্দা সংস্থা ISI এর প্রত্যক্ষ অংশগ্রহণে 7.62 স্নাইপার রাইফেল দিয়ে মানুষ হত্যা করে শেখ হাসিনা সরকারের উপর দোষ চাপানো হয়েছে। জুলাই সন্ত্রাসী এবং পরবর্তীতে দেশের 1 নম্বর দুর্নীতিবাজ হিসেবে কুখ্যাত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সশস্ত্র বিপ্লব এবং তার হাতে ধরা পড়া AK-47 রাইফেল যদি আপনাদের কাছে প্রমাণ বলে মনে না হয়, তাহলে আসুন আরো কিছু প্রমাণ দেখা যাক। সঙ্গে সেই রিপোর্টের কথা মনে আছে? জাতিসংঘের মানবাধিকার কমিশন রাতারাতি 1400 মৃত্যু বিষয়ক রিপোর্ট হাতে ধরিয়ে দিয়েছিল ইউনূসকে, এবং সেই রিপোর্ট দিয়ে শেখ হাসিনার ফাঁসি পর্যন্ত দিয়েছে ইউনূস। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন বা OHCHR এর প্রতিবেদনে 61 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের তথ্য অনুসারে 130টি লাশের পোস্টমর্টেমে দেখা গেছে যে 78% মৃত্যু হয়েছে এমন আগ্নেয়াস্ত্র থেকে যা সাধারণত রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী ব্যবহার করে এবং যা সাধারণ মানুষের কাছে সহজে পাওয়া যায় না। বাস্তবে শুধু রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর কাছেই এমন অস্ত্র ছিল না, সাধারণ নাগরিকদের কাছেও এই অস্ত্র ছিল। বাংলাদেশে মিয়ানমার থেকে প্রচুর অস্ত্র অবৈধভাবে আসে এবং আন্দোলনকারীরা তা ব্যবহার করেছে বলে তখন পত্রিকায় প্রকাশিত হয়েছে। 5ই আগস্টের পরপরই ঢাকার ধানমন্ডিতে রাস্তায় যানবাহন তল্লাশির সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা একটি গাড়িতে স্নাইপার রাইফেল পায়। পরে এর কোনো চিহ্ন বা আলোচনা আর দেখা যায়নি, কারণ শিক্ষার্থীরা জানতে পেরেছে যে স্নাইপার রাইফেলের মালিক তাদেরই একজন। এছাড়া শুভ আফ্রিদি নামে একজন সাবেক সেনা কর্মকর্তা তাদের মজুদ অস্ত্র এবং ট্রেনিং প্রাপ্তির বিষয়ে গর্ব করে যে বক্তব্য দিয়েছিল তা ইউটিউবে দেখা যায়। এমনকি নড়াইল জেলায় সেনাবাহিনীর অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়কের বাড়ি থেকে স্নাইপার রাইফেল উদ্ধার করা হয়। মনে আছে আপনাদের সে কথা? বোরখা পরা এক ব্যক্তির স্নাইপার রাইফেল বহনের ভিডিও ইউটিউবে আছে, দেখে নেবেন। ইউনূস সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন এক সময় বলেছিলেন তিনি আহত আনসারদের দেখতে গিয়ে অবাক হয়েছেন, কারণ তাদের অনেকে 7.62 বোরের গুলিতে আহত এবং আক্রমণকারীরা সিভিল পোশাকে ছিল। যদিও তিনি আন্দোলনের পরপরই এমন কথা বলায় তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়। বোঝাই যায় কেন তাকে সত্য বলার শাস্তি পেতে হয়েছে। তৎকালীন ছাত্র আন্দোলনের নেতা এবং ইউনূস সরকারের পরবর্তীতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া টেলিভিশন সাক্ষাৎকারে বলেছিলেন যে জুলাই আগস্ট আন্দোলনে ব্যর্থ হলে তারা সশস্ত্র লড়াইয়ের আহ্বান জানাতো। তাহলে বোঝা যায় যে আন্দোলনকারীদের কাছে প্রচুর মারণাস্ত্র মজুদ ছিল এবং তারা তা আন্দোলনে ব্যবহার করেছে বা করার জন্য প্রস্তুত ছিল। তাদের গুলিতে প্রচুর আওয়ামী লীগ কর্মী এবং আন্দোলনকারীরা মারা গেছে, এতে কোনো সন্দেহ নেই। এছাড়া পাকিস্তান ভিত্তিক জামায়াতি দাওয়া এবং লস্করে তাইয়েবা ঘোষণা করে জানিয়েছিল যে তারা 2024 সালের আন্দোলনে বাংলাদেশের মাঠে সক্রিয় ছিল। যে 100টিরও বেশি অজ্ঞাত লাশ আঞ্জুমানে মফিদুল ইসলাম রায়ের বাজারে দাফন করেছে, সেগুলোর মধ্যে পাকিস্তান ভিত্তিক জঙ্গি বা রোহিঙ্গাদের থাকার যথেষ্ট কারণ এবং প্রমাণ রয়েছে। আসুন এবার বর্তমানে ফেরা যাক। এই সপ্তাহেই চ্যানেল ওয়ানে দেওয়া সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের সাক্ষাৎকারটি একটি রাজনৈতিক বোমার মতো কাজ করেছে। একজন সরকারের ভেতরের মানুষ সরাসরি বলছেন যে 5ই আগস্টের পরে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছিল। শত শত থানা লুট হয়েছে, আগুন দেওয়া হয়েছে, পুলিশের প্রায় 4000 রাইফেল লুট হয়ে গেছে, এখনো কয়েক হাজার অস্ত্র উদ্ধার করা যায়নি। সাখাওয়াত হোসেনের ভাষায় শুরুতে পুলিশ মাঠে নামতেই চায়নি, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। তিনি পুলিশকে আশ্বস্ত করেন যে তাদের দাবি যেমন পুলিশ কমিশন এবং নতুন ইউনিফর্মের বিষয়ে আলোচনা করেন এবং তখন পুলিশ ধীরে ধীরে কাজে ফিরে আসে। কিন্তু এই অস্ত্র লুটের ঘটনা শুধু একটি আইন শৃঙ্খলা সমস্যা নয়, এর গভীরে আছে একটি সুপরিকল্পিত অপারেশনের ছাপ। সাখাওয়াত হোসেনের বক্তব্যে সবচেয়ে বিস্ফোরক অংশটি হলো 7.62 রাইফেল প্রসঙ্গ। তিনি বলেন ভিডিও ফুটেজে দেখা গেছে লুঙ্গি গেঞ্জি পরা সাধারণ সিভিলিয়ানের হাতে 7.62 চাইনিজ টাইপ
M39 রাইফেল। এই অস্ত্র সামরিক বাহিনীর জন্য প্রস্তুত, পুলিশের সাধারণ সরঞ্জামের তালিকায় এর স্থান নেই। তিনি প্রশ্ন তুলেন, এমন অস্ত্র পুলিশের গুদামে থাকলেও সেগুলো সিভিলিয়ানদের হাতে কিভাবে এলো? তিনি এ বিষয়ে প্রশ্ন করতে বা তদন্ত করতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা আর করা হয়নি বা তাকে করতে দেওয়া হয়নি। তিনি আরও উল্লেখ করেন যে কিছু ব্যক্তির চেহারা এবং গঠন আমাদের মতো না বলে মনে হয়েছে। তিনি স্পষ্টভাবে বহিরাগত শব্দটি ব্যবহার করেছেন। শুরুতে আমি যে কথাটি বলেছি মিলছে সে কথা। স্নাইপার প্রসঙ্গ টেনে তিনি ইঙ্গিত দেন হেলিকপ্টারে থাকা ট্রেন স্নাইপারদের চেহারা বাংলাদেশি চেহারার সাথে মেলে না। যদিও তিনি তদন্ত ছাড়া নিশ্চিত কিছু বলতে অস্বীকার করেন, কিন্তু তার বক্তব্য থেকে স্পষ্ট যে জুলাই আগস্টের ঘটনাবলিতে বিদেশি স্নাইপার এবং বিশেষ অস্ত্রের ব্যবহার নিয়ে তার মনে গভীর সন্দেহ রয়েছে। তিনি নাকি পদত্যাগও করতে চেয়েছিলেন, কিন্তু তাকে জোর করে রেখে দেওয়া হয়েছে। একথা তার মুখের কথা, কিন্তু সত্য মিথ্যা তো সেই বলতে পারবেন, কারণ উপদেষ্টা হয়ে তিনি যে পরিমাণ লুটপাট করেছেন সেই হিসেব আরেক দিনে বলবো। এর আগেও একটি ভিডিও বিষয়ে কথা বলেছি আমি। এই সন্দেহের পথ ধরে আমরা সেই অভিযোগের দিকে ফিরে যাই যেখানে বলা হয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এই অপারেশনে সরাসরি জড়িত ছিল এবং তারাই এই লস্করে তৈয়বা এবং অন্য চেহারার পাকিস্তানিদেরকে এনে এই হত্যাকাণ্ডের ঘটিয়েছে এবং তাদের হাতে 7.62 রাইফেল দিয়ে মানুষ হত্যা করেছে। জুলাই সন্ত্রাসের সময় শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দোষ চাপানোর জন্য যে স্নাইপার হত্যাকাণ্ড চালানো হয় তার অস্ত্র ছিল 7.62 ক্যালিবারের। এই ক্যালিবারের রাইফেল পাকিস্তান সেনাবাহিনীতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং ISI এর পরিচালনায় বিভিন্ন প্রো এজেন্সির মাধ্যমে লস্করে তৈয়বা এবং আরো জঙ্গি সংগঠন এ ধরনের অস্ত্র বাংলাদেশে প্রবেশ করানো আসলে কঠিন নয়। অনেকে তো অভিযোগ করেন যে ভারতের সীমান্ত দিয়ে মমতা ব্যানার্জির খুবই জ্ঞাতসারে এই ঘটনা ঘটে এবং সেই সময় BSF এর দুজন পূর্বাঞ্চলীয় প্রধানকে এই অপরাধে বরখাস্ত করা হয়। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার হাতে ধরা পড়া AK-47 রাইফেলও একই ধারার অস্ত্র, যা আন্তর্জাতিক অস্ত্র বাজারে সহজলভ্য। কিন্তু প্রশ্ন হলো, শুধু অস্ত্র সরবরাহই নয়, অপারেশন পরিচালনার জন্য প্রয়োজনীয় ট্রেনিং, লজিস্টিক সাপোর্ট, রাজনৈতিক কভার সবই দেওয়া হয়েছিল। ইউনূস সরকারের আমলে ISI এর বাংলাদেশে প্রভাব প্রতিপত্তি অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং পাকিস্তান, চীন, তুরস্ক অক্ষের সাথে সম্পর্ক জোরদার হওয়ায় এই অভিযোগ আরো জোরালো হয়। এই প্রেক্ষাপটে 7.62 ক্যালিবারের উপস্থিতি আলাদা মনোযোগ আকর্ষণ করে। ব্রিগেডিয়ার সাখাওয়াতের মতে, লুঙ্গি গেঞ্জি পরা সিভিল পোশাকধারীদের হাতে 7.62 চাইনিজ রাইফেল, যা সাধারণত সামরিক গ্রেডে দেখা যায়, পুলিশের হাতে থাকলেও সিভিলিয়ানদের হাতে যাওয়ার কথা নয়। তিনি তদন্ত শুরু করতে চেয়েও পারেননি। এই স্বীকারোক্তি যেমন ইউনূস সরকারের সম্পৃক্ততা বোঝায়, তেমনি প্রমাণ নির্ভর সিদ্ধান্তের পথ রুদ্ধ করে দেওয়া হয় ইউনূস সরকারের কোনো কাজ না করায়, এ বিষয়ে কোনো রকমের তদন্ত না করায়। প্রশ্নটি তাহলে এখানেই, 7.62 রাইফেল শুধু ক্যালিবার নয়, এটা কি কোনো নকশার সিগনেচার? অস্ত্র বাজারের বাস্তবতা বলছে 7.62 ক্যালিবারের রাইফেল বা চাইনিজ টাইপ সিরিজ AK প্যাটার্ন দক্ষিণ এশিয়ার কালোবাজারে বহুল প্রচলিত। সীমান্তবর্তী চোরাচালানের নেটওয়ার্ক, সংঘাত অঞ্চলের ফেলে রাখা স্টক কিংবা রাষ্ট্রীয় এবং আধা সামরিক ভান্ডার থেকে লুট হওয়া সবকটাই সম্ভাব্য প্রবাহ পথ। ফলে এই ক্যালিবারের নিজে বিদেশি রাষ্ট্রীয় সম্পৃক্ততার চূড়ান্ত প্রমাণ নয়, তবে সহিংসতার প্রকৃতি এবং সমন্বয়ের মাত্রা ইঙ্গিত দেয় যে এটি ছিটে ফোটা নয়, বরং পরিকল্পিত অস্ত্রায়ন ছিল। স্নাইপার এবং হেলিকপ্টার প্রসঙ্গে সাখাওয়াতের পর্যবেক্ষণ রাজনৈতিক বয়ানকে উত্তপ্ত করলেও তিনি সতর্ক থেকেছেন। তদন্ত ছাড়া সিদ্ধান্তে যাওয়া যাবে না বলেছেন। একথা ইউনূসও বলতে পারতো, তদন্ত শুরু করতে পারতো, কিন্তু করেনি। এখন যখন এই তদন্ত শুরুর কথা বলছে তারেক রহমানের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন এবং আজকে মির্জা ফখরুলও বলেছেন, তখন জামায়াত, NCP, আসিফ সকলে একযোগে হারে রেড়ে করে উঠছেন। দিলশানা পারুল নামের এক সময়ের বিপ্লবী, নোংরা ভাষার নোংরা মহিলা, সেই মহিলা আবার যখন নির্বাচনে দাঁড়িয়েছিল তখন ঘোমটা দিয়েছিল, এখন ঘোমটা ফেলে আবার এই তদন্তের বিরোধিতা করছে। এটা তাৎপর্যপূর্ণ খুবই। কেন? কার্যত প্রমাণযোগ্যতা নির্ভর করবে কিছু কোর ডেটার উপর, যেগুলো করতে দেওয়া হয়নি। ডেটাগুলো কি কি হতে পারে? হেলিকপ্টার ফ্লাইট লগ, অস্ত্রের উৎস নথি, উদ্ধার হওয়া গুলির রাইফলিং মার্কসের সঙ্গে সম্ভাব্য অস্ত্রের ম্যাচ, অপারেশনের সময় স্থান ভেক্টরের সঙ্গে সিসিটিভি, ড্রোন ফুটেজের জিওস্পেশাল মিল। এগুলো ছাড়া বহিরাগত বা নির্দিষ্ট গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততা নিয়ে মানুষ কথা বলছে, সেটাকে পেশাদারি মানদণ্ডে নিয়ে আসতে হবে এবং সেটা করা হয়নি। এসব প্রেক্ষাপট বিচার করলে জুলাই সন্ত্রাসকে যারা গণ অভ্যুত্থান বলে তারা আসলে ভুলের স্বর্গে বসবাস করছে। সাখাওয়াত হোসেনি বলেছেন, এটি একটি লিডারলেস
অভ্যুত্থান ছিল, যেখানে চারদিক থেকে বিভিন্ন উপাদান কাজ করছিল। কিছু মানুষ সংবিধান ছুঁড়ে ফেলতে চাইছিল, জনগণ বাইরে কথা শুনে উত্তেজিত হচ্ছিল, কিন্তু এই লিডারলেস অভ্যুত্থানের পেছনে ছিল মেটিকুলাস ডিজাইন। যারা মাঠে অস্ত্র সরবরাহ করেছে, যোগাযোগ বিচ্ছিন্নতা তৈরি করেছে এবং আন্তর্জাতিক মিডিয়া কভারেজ নিশ্চিত করেছে। 7.62 রাইফেল সেই নেতৃত্বের হাতিয়ার ছিল, যা দূর থেকে নির্ভুলভাবে টার্গেট করে হত্যা করতে সক্ষম হয়েছে। সে কারণেই 7.62 রাইফেলের রহস্য শুধু একটি অস্ত্রের গল্প নয়, এটি একটি রাষ্ট্রীয় কাঠামোতে বিদেশি হস্তক্ষেপ, আভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা এবং রাজনৈতিক প্রকল্প বাস্তবায়নের হাতিয়ারের প্রমাণ। সাখাওয়াত হোসেনের সাক্ষাৎকার এই সন্দেহকে আরো জোরালো করে যে জুলাই আগস্টের ঘটনাবলী একটি সুপরিকল্পিত অপারেশন ছিল, যেখানে দেশি বিদেশি শক্তির সমন্বয়ে শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয়েছে। 7.62 রাইফেল সেই অপারেশনের ট্রেডমার্ক, যা মানুষ হত্যা করেনি, বাংলাদেশের সার্বভৌমত্বকে হত্যা করেছে। এখনো কয়েক হাজার অস্ত্র উদ্ধার না হওয়া এই দেশের জন্য একটি চলমান হুমকি, এবং এর পেছনে যারা রয়েছেন তাদের চিহ্নিত করা সময়ের দাবি। শেষ করি আবারও সেই ফেসবুক স্ট্যাটাস দিয়ে। আপনাদের মনে আছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যেই ফেসবুক স্ট্যাটাসটি উপদেষ্টা হওয়ার পরপরই প্রকাশিত হয়েছিল? কি বলেছিল সে বলেছিল যে আমাদের সশস্ত্র অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল, এমনকি 5 তারিখে যদি আমরা সফল না হতাম তাহলে আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম। নাহিদ ভাই ভিডিও বার্তা রেডি রেখেছিল, এমনকি আমি কি ঘোষণা দিব সেটাও রেডি ছিল। কোত্থেকে সে অস্ত্র পেয়েছিল? কিভাবে তারা সশস্ত্র অভ্যুত্থান করত? এই 7.62 রাইফেল দিয়ে, নাকি পরবর্তীতে তার কাছে পাওয়া AK-47 দিয়ে? তদন্ত হওয়া উচিত কিনা আপনিই বলুন এবার তাহলে। আসিফকে রিমান্ডে নিলেই বেরিয়ে আসবে 7.62 রাইফেল সহ সশস্ত্র অভ্যুত্থান সহ 11,000 কোটি টাকার রহস্য। ধরুন আসিফকে, বসে আছেন কেন তারেক রহমান? দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।